আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি, আপনারা আমার লাইভটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন। আমি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি। আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি। আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে, আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিছি। এই জন্য আমি মাতব্বরের বিএনপির লোকদেরকে বলছি, আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল, কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আপনাদের দলের জন্য ভালো হবে না। এরা মসজিদ বুঝে না, এরা মাদ্রাসা বুঝে না, সব জায়গার থেকে এদের ছাতা নিতে হবে। কেন ছাতা দিতে হবে তোদেরকে? সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত বলে যাচ্ছে এবং জিরো টলারেন্স নেই। উনি গত পরশুদিন সরাসরি কথা বলেছে, যদি আপনারা কোথাও দেখেন বিএনপির বা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীর কোনো অপরাধ জড়িত আমরা ধরে পুলিশে দিয়ে দেন। এই পর্যন্ত কিন্তু তিনি বলেছেন। আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছে, ঠিক না ভাই? যশোরের মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন, ব্যাস শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন ভিডিওটি, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী। মিজানুর রহমান আজহারী হুজুর সম্প্রতি একটি বক্তব্য রেখেছে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে এখন নানাভাবে সমালোচনা করছে আজহারীকে নিয়ে বিএনপি নেতাকর্মীরা। তারও ফলশ্রুতিতে বিএনপির ইমেজ দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের পতনের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই, 5 আগস্টের পর থেকেই আমরা দেখছি এখন আওয়ামী লীগের পরিবর্তে আওয়ামী লীগের ওই শূন্য জায়গাটা পূরণ করছে বিএনপি নেতাকর্মীরা। মানে চাঁদাবাজি থেকে শুরু করে মারামারি, খুন খারাপি সব কিছুই করছে বিএনপির কর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জামায়াত ইসলামের নেতাকর্মীরা, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছে যে এক জালিমের বিদায় হয়েছে আর এক জালিম দেশটা দখল করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই কথাটা সত্য। আপনারা যদি বিশ্বাস না করেন, আজকে একটি ভিডিও দেখাবো। মিজানুর রহমান আজহারী হুজুর যে বলেছে যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, তার একটা জলজান্ত একটা উদাহরণ পাওয়া গেল এবারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে মাদ্রাসায়ও চাঁদাবাজি শুরু করেছে। মাদ্রাসায় চাঁদাবাজি করতে গিয়ে কঠিনভাবে ধরা খেলো বিএনপি কর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাদ্রাসায় চাঁদাবাজি করতে গিয়ে কী অবস্থা বিএনপির নেতাকর্মীরা কেন মাদ্রাসায় চাঁদাবাজি করতে গেল, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজহারীকে নিয়ে মাথা ব্যথা বিএনপির, কিন্তু বিএনপির নেতাকর্মীরা এগুলো কি করছে? তারা নিজেরাই নিজেদের সুনাম নষ্ট করছে, নিজেদের দুর্নাম বা নিজেদের বিপদ ডেকে আনছে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি, মাদ্রাসায়ও ছাড় দেয়নি চাঁদাবাজি করাই বিএনপি। মেহেরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি, আপনারা আমার লাইভটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইভটি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি। আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি। আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে, আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিছি। আমার হবিগঞ্জ জেলার মাতুব্বর থানার শাহজাহানপুর ইউনিয়ন এটা রেখে দিয়েছেন শাহজাহানপুর ইউনিয়ন। এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যারা আমার পেজটিতে আছেন। আমি আবারও বলছি, অনেকে কমেন্টস করতেছেন, ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন। কিছু মানুষের মুখোশ উন্মোচন করা খুবই দরকার, এজন্য আমি লাইভটা দিচ্ছি। দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই। এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে 15 দিন 1 মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি। এখন এই মাদ্রাসার মাটির প্রয়োজন, আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি ফালাবো, এই জন্য আমি গতকালকে একজন আমার মাদ্রাসার জন্য মাটি দিছে। এক ভাই বলছে যে আমার জমির থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনি মাটি ফালান। এখন আমার প্রশ্ন হলো, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটা আটকায় রাখছে। এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না। এই দেখেন আমার গাড়ি আটকায় রাখছে, তারা আমার গাড়িতে মাল নিতে দিতেছে না। এরপরে এখানে আপনারা একটু দেখেন, আশ্চর্য বিষয় হলো, একটা প্রতিষ্ঠান, মানুষ যেখান থেকে হোক, মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে, একটা মায়া থাকে, আসে না। আমার এখানে একজন আছে, এরা আমার এলাকারই,
তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই, এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি, এরা আমার গাড়ি আটকায় রাখছে। এটা হলো তাদের বক্তব্য, হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি। তো এদের সাথে তো আমার আর কথা বলে লাভ নাই, কারণ এরা নিরুপায়। চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকায় রাখছে। মাদ্রাসার মাটি ফালাবো আমি? আমার একজনের মাদ্রাসার মাটি দান করছে। এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট থেকে ছাদা নেই, ছাদাবাজি, তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে ছাদাবাজি হচ্ছে, বাজার হাট থেকে যেখান থেকে পারি এখান থেকে এখন ধুম ধারাক্কা ছাদাবাজি চলতেছে। এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে, অসুবিধা একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে। আমি ওনারে ফোন দিছি, আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছি। ওনারে আমি কয়েকবার ফোন দিছি, উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল, তুমি টাকা পয়সা দিলা না কেন? অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে ওনাকে আমি 20,000 টাকা ছাড়া দিছি। উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই 6,000 টাকা নিছে। আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়িটা আটকে রেখে দিছে। কারণ আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসার মাটি ফেলাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসাটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই, এখানে আমি কেন ছাদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুব্বর থানার, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না, সব জায়গাতে তাদের ছাদা নিতে হবে। এর আগে আমার মাদ্রাসাতে ছাদা নিছে, 20,000 টাকা দিছি, এটা তার খুশি হয় নাই, এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিচার দিছি, আমি টিউনু সাহেবের সাথে ইনশাআল্লাহ কথা বলছি, আমি মাতুব্বর যাইতেছি সমন্বয়কদের সাথে কথা বলছি, ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি। আমার তারা আশ্বস্ত দিছে যে আপনি আসেন, এটা আমরা দেখতেছি। তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি, মেহেরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, তাদের মুখোশটা উন্মোচন করা দরকার। আমার ক্ষতি করতে পারে তারা, এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে। আমি দেশবাসীকে আবারও বলছি, এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে। আমার যদি কোনো ধরনের ক্ষতি হয়, বুঝবেন এরা জড়িত। আমার প্রাণনাশীর ভয় আছে, আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে, আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে। শাহজাহানপুর পারভেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের, সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে। আমি আগে দিয়ে লাইভটা জানাই রাখলাম, যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, এটার দায়ভার এখানকার চেয়ারম্যানে নিবে, আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে, যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি, যদি আমার কোনো ক্ষতি হয়, এটার জন্য দায়ভার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে। তারা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত। আপনাদেরকে আমি এটা জানাইলাম, ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয়, আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে। আমি দেশবাসীর কাছে বলতেছি, সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, মাতুব্বরবাসীদের কাছে বই ভিডিওটা শেয়ার করবেন, হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন, আল্লাহর রাস্তে বলছি আপনারা আমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এরা এত জুলুম আমার উপরে করতেছে, আমার সারা দুনিয়ার বালু যায়, আমার কিছু মাদ্রাসা গেলে আর আমার বাধা দেয়, কোনো কিছু করলে তারা আমার বাধা দেয় কেন? কোন কারণে? এখনো কি স্বৈরাচার রয়ে গেছে? আমি তো দেখতেছি এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে। এই জন্য আমি মাতুব্বরের বিএনপির লোকদেরকে বলছি, আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল, কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে, এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আপনাদের দলের জন্য ভালো হবে না। এরা মসজিদ বুঝে না, এরা মাদ্রাসা বুঝে না, সব জায়গার থেকে এদের ছাদা নিতে হবে। কেন ছাদা দিতে হবে তোদেরকে? সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। তবে একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, যে বাংলাদেশে হঠাৎ করে বেশ কিছু কুতর্ক শুরু হয়েছে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে আমি ছিলাম, তিনি পুরোটাই কোরআন এবং হাদিস দিয়ে বর্ণনা করেছেন, মানুষকে দুর্দান্ত কিছু বিষয় মেসেজ দিয়েছেন। তার তাফসিরের যে স্টাইল সেটা কম বেশি প্রত্যেকেই জানেন এবং কি ধরনের কথা বলেন। একটি জায়গায় উদাহরণ টানতে গিয়ে তিনি বলেছেন, বিগত 15 বছর একটি দল খেয়েছে আর অন্য একটি দল এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা রেডি হচ্ছে, এরকম একটা কথা তিনি বলেছেন। কিন্তু কোথাও তিনি কোনো রাজনৈতিক দলের নামটি বলেননি। আমার কাছে মনে হচ্ছে যে এই বক্তব্যের পর যে কুতর্ক শুরু হয়েছে, কুতর্কের পর আমার একটা গল্প মনে পড়ে গেছে, যে কোনো একটি মানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন এই বিষয়গুলো খুব জোরে সোরে আমরাই প্রচার করতাম। কিরকম? একজন বিচারক
কোনো একজন আসামিকে তার এজলাসে ধরলেন, ধরে প্রশ্ন করলেন যে তুমি কাকে স্বৈরাচার বলেছিলে, কাকে ফ্যাসিস্ট বলেছিলে? তখন আসামি বলল, মাননীয় আদালত, আমি কারোর নাম উল্লেখ করিনি, আমি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বলেছিলাম উগান্ডার প্রধানমন্ত্রীকে। যেহেতু আমি কোনো নাম উল্লেখ করিনি সেহেতু আমি নির্দোষ। তখন মানে ইজলাসে বসে বিচারক বললেন, ওই বেটা ছাগল, তুই কি আমাদেরকে পাগল মনে করছস? তুই কারে বলছিস আমরা বুঝি নাই? তুই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারই কইছস যে তিনি ফ্যাসিস্ট। পৃথিবীতে শেখ হাসিনা ছাড়া কে এই মুহূর্তে ফ্যাসিস্ট আছে বল? অর্থাৎ বিএনপি ঠিক একই ভুলটা করলো কিনা আমার মনে হচ্ছে যে এরা নিজেরা নিজেদের খোঁড়া করতে পড়ে গেছে। যদি আমি মানে সাংবাদিক না হয়ে কোনো অ্যাক্টিভিস্ট হতাম, নর্মাল কোনো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হতাম, তাহলে আমি চেষ্টা করতাম এর কঠিন জবাবগুলো দিতে। মিজানুর রহমান আজহারি কোনো রাজনৈতিক দলকে বলেছেন আরেকটি দল, এই দলটি জামাত ইসলাম হতে পারে, এই দলটি কিংস পার্টি হতে পারে, এই দলটি বিএনপি হতে পারে। একটি বিষয় খেয়াল করেন যে বিএনপি বিগত কদিন ধরে বলছে যে জামাত ভারতের সাথে আঘাত করছে ক্ষমতায় আসার জন্য, এই সরকার পায়তারা করছে অন্য একটি দলকে ক্ষমতায় আনার জন্য। আবার বিএনপি বলছে যে বিএনপিকে মাইনাসের চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে না এরকম একটি ধারণা বিএনপির রয়েছে। তাহলে মিজানুর রহমান আজহারি যে বক্তব্যটা রাখলেন, এটা কি আমাদের ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা কিংস পার্টি বা অন্য কোনো পার্টিকে উদ্দেশ্য করে হতে পারে না? ধরে নিলাম আজহারি এই কথাটি বিএনপিকে ধরেই বললেন, যেহেতু বিএনপি বড় দল আগামীতে ক্ষমতায় আসবে। এখন প্রশ্ন হলো, আজহারি যে কথাটি বললেন এই কথাটি যদি বিএনপির নামটি ধরে বলতো তবে একটা ব্যাখ্যা দেওয়া যেত বা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করতো। কিন্তু বিএনপি কতটা বোকামি করলো, মানে বিএনপির বলতে কি বিএনপির যারা অ্যাক্টিভিস্ট তারা কতটা বোকা গর্ধ যে তারা নিজেদের দিকে বিষয়টাকে টেনে আনলেন। মানে আজহারি একটা কথা বলে মাঠে ছেড়ে দিলেন আর বিএনপি পুরো দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে প্রমাণ করে দিল যে আসলেই আমরা লুটেরা বা আমরাই আগামীতে দেশটা লুটে খাবো। বিষয়টা কি তাই? বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে? অবশ্যই না। বিএনপি যে ভুলগুলো 5 তারিখের পরে করছে, আমাদের জনাব তারেক রহমান 1000-এর অধিক নেতাকর্মীকে দল থেকে সাসপেন্ড করেছে এবং তথ্য নিয়ে দেখা গেছে যে অনেকের বিরুদ্ধে মিথ্যা প্রচার রয়েছে। দেখা গেছে বহু আওয়ামী লীগের বিএনপি সেজে এই লুটপাটগুলো করেছে, একটা একটা করে প্রমাণ পাচ্ছে। কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বহু লোক আমাদের দল বিএনপিকে টেম্পু স্ট্যান্ড, হাবি জাবি বহু উপনাম ছদ্মনাম দিচ্ছি, মানে কি বলবো, কটাক্ষ করছি বিএনপিকে। এটা একদমই ঠিক না। আমি জামাত এবং শিবিরের ভাইদের বলবো যে আপনারা 5 তারিখের আগে অনেকেই আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু এখন আপনারা হঠাৎ করে কি বুঝলাম না যে ক্ষমতার গন্ধ পেয়ে গেছেন কিনা, বিএনপির সাথে যেই বিষয়গুলো নিয়ে আপনারা কুতর্ক করছেন এটা বন্ধ করেন। আর বিএনপির ভাইদেরকে বলবো জামাতের পাতা ফাঁদে পা দিবেন না। জামাত আপনাদের কৌশলে টেনে আনতে চাচ্ছে এবং কৌশলে জামাত আপনাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। মিজানুর রহমান আজহারির এই বক্তব্যটি নিয়ে একজন বিএনপি ভাইরা পোস্ট করবেন না, এটা আমরা শুনি নাই ধরে নেন। কিন্তু নিজেরাই যদি আমরা একটা গর্ত খুঁড়ে সেখানে পা দিয়ে বসি তাহলে তো এই জামাতিরা লাভবান হবে। কারণ কি? আজহারি কারো নাম বলেনি। এখন আপনি আজহারিকে যত দোষী দেন কিছু করতে পারবেন না, কারণ আজহারি কারো নাম বলেনি। এখন আপনি বলতেছেন কেন যেটা আমাদের দল কি বলছে? আমার দল কি মানে লুটপাটকারী নাকি? হ্যাঁ, আমাদের দলের মধ্যে কিছু আছে লুটপাটকারী, বড় দলে এগুলো থাকবেই। জামাত রাজনীতিতে ক্ষমতা আসে কোনোদিন, তখন দেখা যাবে জামাতের চরিত্রটা কেমন। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, তাই যারা ক্ষমতায় থাকে তাদের কিছু দোষ ঘাড়ে পড়বে। আমরা জামাতকেও যদি কখনো দেখি ক্ষমতায় বসছে, তখন দেখা যাবে তারা তাদের নেতাকর্মীরা কতটা ভালো, কতটা মানে পরিচ্ছন্ন, স্বচ্ছ, তখন ক্লিয়ার হয়ে যাবে। আমি বলবো বিএনপির ভাইদের, আপনারা মিজানুর রহমান আজহারিকে নিয়ে এরকম কোনো কটাক্ষ করার দরকার নেই। তিনি খুব বুদ্ধিমান লোক, তিনি কৌশলে যে মেসেজটি দিয়েছেন আমরা কৌশলে সেটাকে এড়িয়ে যাব। কিন্তু আমরা যদি তাদের মাথা ফাঁদে পা দিয়ে নিজেরা নিজেদেরকে লুটেরা বানাই, নিজেরা নিজেদেরকে চাঁদাবাজি বানাই, তাহলে এটা হবে লজ্জার, শেম। আমি দেখছি আমার পরিচিত অনেক বন্ধু অ্যাক্টিভিস্ট নিজেকে কি বলবো গুরু দাবি করছেন, এরকম তার যথেষ্ট বয়স হয়েছে, শিক্ষা দীক্ষা যথেষ্ট আছে, কিন্তু তারা কেন যে এই পাতা ফাঁদে পা দিচ্ছেন আমার বোধগম্য নয়। এই বিষয়টি নিয়ে আমি একদম কথা বলবো না ভেবেছি, কিন্তু যখন দেখছি সোশ্যাল মিডিয়ায় আমার প্রিয় ভাইগুলো এগুলো নিয়ে কথা বলছেন আর আমি কমেন্টগুলো দেখছি মানুষ তাদেরকে বিভিন্ন ভাষায় কমেন্ট করছে, তখন খুব কষ্ট পাচ্ছি। প্লিজ এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটি কথা বলি, আজকে যদি এই দেশ স্বাধীন না হতো 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাহলে একটি বিষয় ঘটতো বাংলাদেশে, কি এখনো বিএনপি এবং জামায়াত একসঙ্গে থাকতো, এখনো আমাদের হয়তো নতুন কোনো রাজনৈতিক প্রোগ্রাম, আবারও হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমাদের কোনো পরিকল্পনা থাকতো, আমরা হয়তো মাঠে থাকতাম। আজকে প্রধানত বিএনপি এবং জামায়াত বাংলাদেশের এখন দুটো প্রধান দল, কেউ ক্ষমতায় আসবে, কেউ বিরোধী দলে থাকবে, তাই তারা দুটো দল মুখোমুখি। এটা খুবই সুন্দর একটি প্র্যাকটিস গণতান্ত্রিক দেশে। এখন জামায়াত বিএনপি বিরোধী দলে থাকবে, কিন্তু এটাকে আমরা সৌন্দর্যের মধ্যে রাখবো।
আমরা এমন করব না। অনেকেই বলছেন ধরেন যে মিজানুর রহমান আজহারি করেছিলেন, তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই প্রশ্নটা আবার করছেন কারা? বিএনপি নেতারা আজহারিকে। তিনি তো দেশে ফাইট করে লড়াই করে থেকে যাননি, তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তখন আবার জামাতিরা বলছে আপনার নেতা কই ছিল? তিনি তো দেশ ছেড়ে 18 বছর পালিয়েছিলেন প্রবাসে, তিনি তো দেশে আসেননি, ইভেন 5 তারিখের পরেও তিনি দেশে আসেননি। এই যে কথাগুলো আসছে, এই কথাগুলো কিন্তু আমরা বলার সুযোগ করে দিচ্ছি। এমন তর্ক করবো না যে তর্কে আমার নেতার দিকে মানুষের অভিযোগ তোলে। এগুলো আমাদের কিছু গর্দব অথবা জামাতির অথবা আওয়ামী লীগ, আমি খেয়াল করছি 5 তারিখের আগে যে আইডি গুলো আওয়ামী লীগের পক্ষে দলালি করছে, এরা এখন অনেকে বিএনপি সেজে গেছে এবং এরাই বিএনপি সেজে জামাতিদের খাদ্য তুলে দিচ্ছে, রসদ তুলে দিচ্ছে, ইস্যু তুলে দিচ্ছে। প্লিজ বিএনপির ভাইরা এই ভুলগুলো করবেন না। আজহারি একজন ব্যক্তি, আমি মনে করি তাকে আমরা অন করতে চাই, কোনো দল মত না। আবার অনেকেই বলছে আজহারি একজন ইসলামিক বক্তা, তিনি কেন রাজনৈতিক কথা বলবেন? এই বোকামিগুলো কেন করেন আপনারা বলেন? আমার রাসূল বা বিশ্বনবী সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন। তিনি কেবল ধর্মের কথা বলেননি, তিনি কেবল দাওয়াত দেননি, তিনি খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। তার ওফাতের পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পৃথিবীর বহু দেশে খেলাফত প্রতিষ্ঠিত আছে। এখন যদিও খেলাফত নেই, এখন নতুন খেলাফতের দিকে আবার এগুচ্ছে পৃথিবী। জোলানির বিজয়ের পর সিরিয়াতে এটা দাবি করা হচ্ছে। ওসমানী সালতানাত দিয়ে আমাদের মুসলিম বা ইসলামের সাম্রাজ্যের পতন হয়েছে, আবার নতুন করে সেই সাম্রাজ্যের স্বপ্ন দেখা হচ্ছে। কিন্তু আমার রাসূল সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন। কোরআন এবং হাদিস রাজনীতির, আমি যদি বলি যেটা রাজনীতিরই একটা বড় গ্রন্থ, আপনাদের মানতে হবে। কারণ কি, একজন মুসলমান ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মের মতো রাজনীতি করবে না। একটা মুসলমানের রাজনীতি হবে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে অনুসৃত। কারণ কি, যখন একজন মুসলমান কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করে এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তৈরি করবে, তখন ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কোনো ব্যক্তির আদর্শে না। সো ইসলাম বা কোরআন রাজনীতিকেও শিখিয়েছে। কেউ যদি বলেন যে ধর্মীয় বক্তা ধর্মীয় কথা বলবেন, রাজনীতি বলবেন না, এগুলো মূর্খদের কথা, এগুলো কেউ বলবেন না। এই মূর্খদের থেকে আমরা সাবধান হব। আর বিএনপি ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন 5ই আগস্টের পর বিশেষ করে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই দিন ভাষণ দিয়েছিলেন 3.5 মিনিটের একটা, আপনি দেখেছেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত বলে যাচ্ছেন, এবং জিরো টলারেন্স নীতি। উনি গত পরশুদিন সরাসরি কথা বলেছে, যদি আপনারা কোথাও দেখেন বিএনপির বা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীর কোনো অপরাধে জড়িত, আমরা ধরে পুলিশে দিয়ে দেন। এই পর্যন্ত কিন্তু তিনি বলেছেন। ইতিমধ্যে প্রায় 1000-এর উপরে লোককে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এখন বিএনপি একটি বিশাল দল বাংলাদেশের। এই দলের মধ্যে আপনার আমাদের অজান্তে বলেন অথবা টুকটাক দু একটি ঘটনা ঘটতে পারে, আমরা অস্বীকার করি না, কিন্তু আপনাকে দেখতে হবে সেটা আমরা ব্যবস্থাটা নিয়েছি কিনা। আমাদের কেন্দ্রীয় নেতা আপনি অনেক দেখেন যে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, অনেক লোকের নেতৃবৃন্দের পদ কেড়ে নেওয়া হয়েছে। তো একটা দল আন্তরিক কতটুকু, এটা আপনাকে বিবেচনা করতে হবে। আর সালাম সাহেবকে আমি একটু বিনয়ের সাথে একটি জিনিস জিজ্ঞাসা করতে চাই। আমি আমার নিজের এরিয়াটার কথা বলি। আমার এরিয়াটা কুয়াকাটা, উনি হয়তো যদি জানে খোঁজ নিয়ে দেখতে পারে। আমার এরিয়ার মিনিমাম এই আওয়ামী লীগের 15 বছরে 5 থেকে 10,000 লোক এলাকায় থাকতে পারেনি। ঢাকায় এসে তারা অমানবিক রিক্সা চালিয়েছে, মজুর কাজ করেছে, লেবারের কাজ করেছে, গার্মেন্টসে কাজ করেছে, কোনো দোকানে সেলসম্যানের কাজ করেছে। এখন তারা যখন এই আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে এলাকা ছেড়ে গেছেন, এটা আপনি কোন বিচার করবেন? এটাকে তো মানবিক দিকে আপনাকে দেখতে হবে। আর আরেকটি যে জিনিস, আপনার আওয়ামী লীগের 5 বছরে কারো জমি দখল করা হয়েছে, ব্যবসা দখল করা হয়েছে, ঘর দখল করা হয়েছে। এখন সেই লোক যখন তার ন্যায্য প্রাপ্যতা ফিরে পেতে যায়, সেটাকে কি আপনি দখল বলবেন? তো সুতরাং আমি অনুরোধ জানাবো, এইভাবে ঢালাও না করে আমি সালাম সাহেবকেও বলবো, এবং শুধু দর্শক যারা আমাদেরকে শুনছেন আমি তাদেরকেও বলবো, সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানান। আমাদের কেন্দ্রীয় দপ্তর আছে, সেখানে জানাতে পারে। তারপর যদি কোনো ব্যবস্থা আমরা গ্রহণ না করি, সেই ক্ষেত্রে আপনাদেরকে জানানোর মাধ্যম কি শুধুমাত্র কেন্দ্রীয় দপ্তর? মানে না, যে কোনো জায়গায় জানতে হবে। এখন টেলিফোন আছে, এই আছে, আমাদের সবাই সবকিছু জানি। এখন আপনার যোগাযোগ অত্যন্ত সহজ। তারপর যদি আমরা ব্যবস্থা নেই, তারপর বলতে, বরং আমি যে কথাটি বলবো, আপনি দেখেন 1000-এর উপরে লোক আমাকে বহিষ্কার করা হয়েছে। আমাদের অনেকের পথ কেড়ে নেওয়া হয়েছে, কমিটি ভেঙে দেওয়া। তো কত কথাই বলে ভারতের সরকার বলে, রাজনীতিবিদরা বলে, ভারতের গণমাধ্যম বলে, তার বেশিরভাগই উদ্ভট এবং অপ্রয়োজনীয়। সেগুলোর জবাব যদি আপনি প্রতিদিন দিতে চান, তাহলে দিন দুনিয়ার কোনো কাজ করতে পারবেন আপনি। আর তারপরে বলছি যে বর্তমান যে সরকারটি, এটি সংবিধানের বাইরে গিয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সর্বোচ্চ আদালতের রেফারেন্স বা তাদের অনুমোদন বা সুপারিশ ক্রমে সরকারটি গঠন করা হয়েছে সময়ের প্রয়োজনে। দ্বিতীয়ত, এটি হচ্ছে একটি ঐক্যমতের সরকার। সকল রাজনৈতিক দল যারা সক্রিয় আছেন তাদের মতামতের ভিত্তিতে হয়েছে। ঠিক একইভাবে 90-এর গণ অভ্যুত্থানের পরেও কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছিল। তখনকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে দায়িত্ব দেওয়া এবং আবার বিচার বিভাগে ফেরত যাওয়া, এই সবকিছু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল। এরপরে যে সংসদটি নির্বাচিত হয়েছে 91 সালে, সেই সংসদে সবকিছুর অনুমোদন দেওয়া হয়েছে, সেটা বৈধতার মধ্যে চলে এসেছে। এবারও ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। আগামী যে সংসদ আসবে, সেই সংসদে সবকিছুর অনুমোদন দেওয়া হবে বলে আমরা আশা করি, এবং এই জায়গায় রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য থাকবে।
মাঝখানে যেটি 2007-8 সালের, সেটি কিন্তু কোনো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে ছিল না। সেটি বলা যেতে পারে সেনা সমর্থিত একটি সরকার, গায়ের জোরে 2 বছর ছিল, 3 মাসের অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে তারা 2 বছর ছিল। কিন্তু তারা যে সংবিধানের বাইরে গিয়ে 2 বছর ক্ষমতায় ছিল এবং বহু কিছু করেছে, সেগুলোকে আবার পরবর্তী সংসদ বা দল এসে অনুমোদন দিয়েছে। ফলে আপনি বোঝাপড়ার মাধ্যমে, ঐক্যমত্যের মাধ্যমে একটা কাজ করবেন যেটা সংবিধানে নাই, সেটাকে আবার সংবিধানভুক্ত করতে গেলে আপনাকে সংসদে তার অনুমোদন দিতে হবে, আইনের কাঠামোর মধ্যে আনতে হবে। সেটাই হয়েছে, এবারও তাই হচ্ছে। ফলে এখানে ভারতের কথা বৈধ অবৈধতা নিয়ে কোনো প্রশ্ন অবান্তর, সেটা বলার কোনো দরকার হয় না। আমি শুধু যে মোশাররফ ভাইয়ের সাথে একটুখানি যুক্ত করবো যে দখল পাল্টা দখল যে অভিযোগগুলো আসছে এবং তারা অনেক ব্যবস্থা নিচ্ছে, এটাও ঠিক। এবং যেভাবে সর্বোচ্চ নেতৃত্ব হুঁশিয়ারি দিচ্ছে, প্রতিনিয়ত ব্যবস্থা নিতে বলছে, ব্যবস্থা নিচ্ছে এবং সাবধান করছে, তারপরও বিএনপির মতো এত বড় একটি দল সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা অনেক জায়গায় অনেক কিছু করে ফেলবে, সেটা হয়তো কেন্দ্র থেকে জানা বা বোঝা সম্ভব না। আমার মনে হয় ব্যবস্থাগুলো যদি স্থানীয় পর্যায়ে থেকে নেওয়া হয় তাহলে সেটা আরো ভালো হয়। এখন দখল, চাঁদাবাজি, এগুলোর যে অভিযোগগুলো মোশাররফ ভাই বলছিলেন যে হ্যাঁ আপনার দখলে ছিল, আপনার সম্পদ ছিল, আপনার প্রতিষ্ঠান ছিল, আপনার জমি ছিল, বাড়ি ছিল, সেটা আওয়ামী লীগের আমলে বেদখল হয়ে গেছে, আপনি পুনর্দখল করছেন, এটাকে দখল বলা যাবে না। কিন্তু এখন আওয়ামী লীগ দুর্বল, আওয়ামী লীগ পালিয়ে গেছে, সেই জন্য আওয়ামী লীগের কোনো কিছু দখল করে ফেলা বা আগে আপনার উপরে প্রতিশোধ নিয়েছে, আপনার পাল্টা প্রতিশোধ নেওয়া, সেরকম ঘটনা ঘটে। কিন্তু যেরকম বাস্তবতা গত 16 বছর তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে সবাই সবকিছু, সেই তুলনায় যেসব ঘটনা আমরা জানি, শুনি এবং গণমাধ্যমে আসে, সেটা কি খুবই সামান্য না? এটাও হওয়া উচিত না, এটাও হওয়া উচিত না। কিন্তু আরেকটা জিনিস বলি, শুরুতে বলছিলাম যে এখন যে একটা নতুন রাজনৈতিক উত্থান আমরা দেখছি, সেখানে বিএনপিকে নানানভাবে কালিমামুক্ত করার এবং খারাপ বানানোর চেষ্টা একটা আছে। ফলে এই ধরনের ঘটনা ঘটানো বা প্রচার করার ক্ষেত্রে সেই রাজনীতির কোনো ভূমিকা আছে কিনা সেটাও ভাবছি। আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারী এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছে, ঠিক না ভাই? যশোরের মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে, ইত্যাদি একটা কথা বলেছেন। ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা। কারণ আগামীতে ক্ষমতা আসতে পারে বিএনপি, ক্ষমতা আসতে পারে জামাত, ক্ষমতা আসতে পারে ইসলামী আন্দোলন, কিংবা ইসলামী সমমনা দলগুলো ঐক্য করে, বিএনপির সাথে ঐক্য করেও তারা ক্ষমতায় আসতে পারে। তাহলে যদি এই কথা লাগে যে আগামীতে একজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, লাগলে তো সবার গায়ে লাগবে। হঠাৎ করে একটা সেলিব্রেশন মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয়। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প শোনায়। বাদশাহ কাছে নালিশ গেছে, বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চোর আপনার মহলে আছে, কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না। বাদশাহ খুব কৌশলী মানুষ, তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে। উনি কারো নাম বলেন নাই, যখন খালি বলেছেন তুলা লেগে আছে, চোর মহোদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। উনি ধরে ফেলেছে, রাইট, তুমি দাঁড়াও। এতগুলো মানুষ কেউ মাথায় হাত দেয় নাই, কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলেন, আর আমার মাথায় তো তুলা থাকা কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে, সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারী যে বলেছেন একদল খেয়েছে, আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই। যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। অথচ আমরা এটা স্বপ্ন দেখি, আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে। সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে, এবং এটাই হওয়া উচিত। কথা বলেন না ভাই, ঠিক না বলেন? সেটা আপনি কি করে বানাবেন? আগামী প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান, সুন্দর ভবিষ্যৎ দিতে চান, রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান, তাহলে কোরআন সুন্নাহর বিকল্প কি আদৌ কোনো রাস্তা আছে? আরো যদি বলো, গোটা দেশটি, রাষ্ট্রটি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে যায়, এটা কারা কারা চান দোহা দেখতে চায়। আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন মাদ্রাসায়ও ছাড় দেয় নাই। তাহলে আজহারী যে বলেছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, তাহলে এটা ভুল কি বলেছে মিজানুর রহমান আজহারী হুজুর? মিজানুর রহমান আজহারী হুজুর তো ঠিকই বলেছে। মিজানুর রহমান আজহারী হুজুর যে কথাটা বলেছে, তিনি কোনো দলকে উদ্দেশ্য করে, কোনো দলের নাম নিয়ে কিন্তু বলে নাই। তারপরও বিএনপির জ্বলছে, তার কারণ এই যে এই সমস্ত কর্মকাণ্ড করছে তারা, এ সমস্ত চাঁদাবাজির কাজে লিপ্ত তারা, তাদের তো গায়ে বাঁধবেই, তাদের তো গায়ে জ্বালা ধরবেই, তাই না? তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি সম্প্রতি তাদের নেতাকর্মীদের যে কর্মকাণ্ডের কারণে দিনের পর দিন মানুষের মন থেকে উঠে যাচ্ছে, বা এটা নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা বিএনপির নেতাকর্মীরা যারা মিজানুর রহমান আজহারী সহ জামায়াত ইসলামকে নিয়ে সমালোচনা করছে, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আগে নিজের চরকায় তেল দিন, আগে নিজের ঘর ঠিক করুন, নিজের ঘর সামলান, তারপরে অন্যের বিষয়ে কথা বলুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে এ পর্যন্তই বিদায় নিচ্ছি।